হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ থেকে আমি একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। সেটা হচ্ছে পলিটি সিরিজ বা সংবিধানের ক্লাস। আজ থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করে আমি ক্লাস করাবো। পর 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 ক্লাস যাবে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ থেকে অতি গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি নোট ডাউন করতে বলবো, এবং তোমরা যদি পিডিএফ চাও আমি পিডিএফ ও টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। তো আজ থেকে শুরু হবে কি পলিটি ক্লাস। প্রথমেই যে ক্লাসটা সেটা কি সংবিধান রচনার পটভূমি, ঠিক আছে। আজকের ক্লাস নম্বর 1। তো প্রথমেই সংবিধান রচনার পটভূমি জিনিসটা কি। ব্যাপারটা হচ্ছে সংবিধান একদিনে রচনা হয়নি, ঠিক আছে। আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের সংবিধান কবে থেকে চালু হয়েছিল, তাই না? 1950 সালে 26শে জানুয়ারি, সেটা আমরা পরে পড়বো। কিন্তু তারও অনেক আগে থেকে, যখন থেকে ইংরেজরা আসে তখন থেকেই তারা কিন্তু একটার পর একটা আমাদের দেশে আইন বানাতে শুরু করে। সংবিধান বেসিক্যালি কি একটা আইনেরই বই। তো আমরা সেখান থেকে শুরু করবো। এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সংবিধানটা কিভাবে তৈরি হচ্ছে তার একটা ব্যাকগ্রাউন্ড, বা এখানে যেটা বলছি সেটা হচ্ছে পটভূমি। তো প্রথমে বলি, প্রথমে তোমরা সবাই জানো, আমি একটু পিছন থেকে শুরু করছি। ভাস্কো দা গামা আমাদের দেশে এসেছিল, একজন পর্তুগিজ নাবিক, ঠিক আছে। সালটাল আমি আর এখানে বলছি না। এবার উনি যখন আসে তারপরে কি হচ্ছে, তারপরে পর্তুগিজের পরে ডাচ, তারপর ইংলিশ, ঠিক আছে। এরকম আস্তে আস্তে বিদেশিরা আসতে শুরু করে। তো যখন এদের মধ্যে কারা আসে, ইংল্যান্ড থেকে কারা আসে বা ব্রিটেন থেকে কারা আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল, ইন্ডিয়াতে এসেছিল। এবং কি জন্য এসেছিল, ইন্ডিয়াতে এসেছিল বিজনেস করতে, ব্যবসা করতে। ওদের নামে দিয়ে একটা কোম্পানি আছে, এখান থেকে মাল নেবে, ওখানে গিয়ে বিক্রি করবে, সোজা কথা। কিন্তু এরা ব্যবসা করতে করতে আস্তে আস্তে দেখলো কি, এখানে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যাবে, ঠিক আছে। তো ব্যবসা করতে 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 একটা টাইমে কি করলো, এরা এই পুরো দেশটা কি পুরো ক্যাপচার করে নিল, ঠিক আছে। তো প্রথমেই দেখো, 1 নম্বরে আমরা যেটা পড়বো, প্রথমে কিন্তু আমাদের ইংরেজ, ওদের যে পুরো ইংরেজ শাসন বলি, ওদের কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু প্রথমে আমাদের এখানে রাজত্ব করেনি। প্রথমে যারা করেছিল তারা কোম্পানি করেছিল, কোম্পানি আমাদের উপরে শাসন করেছিল। তাহলে প্রথমটাকে আমরা ভাঙবো, কোম্পানির শাসন বা কোম্পানি রুল, ঠিক আছে। 1773 সাল থেকে 1858 সাল পর্যন্ত। এইবারে তারপরে কি হবে, তারপরে যেটা পড়বো, ওই 1858 সালের পর থেকে, 1858 সালের পর থেকে ব্রিটিশ যারা ছিলেন, ব্রিটিশ শাসক যারা ছিলেন, তারা নিজেদের হাতে শাসনটা নিয়ে নেয়। তারপর থেকে আমরা পড়বো হচ্ছে ক্রাউন রুল, সেটা আমি একটু পরেই আসছি। তো একটা একটা করে বুঝবো। প্রথমেই যেটা আসবো সেটা কি, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, 1773 সাল। পরীক্ষায় খুব আসে, পুরো ডিরেক্ট সাল জিজ্ঞাসা করে, রেগুলেটিং অ্যাক্ট কত সালে হয়েছিল, 1773 সাল। আচ্ছা, আমি শুধু পড়াবো না, একটু ব্যাকগ্রাউন্ডে আমি স্টোরিও বলবো। দেখো, রেগুলেটিং অ্যাক্টটা আনা হয়েছিল কেন, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো মুকেশ আম্বানি বাংলাদেশে, তোমরা সবাই জানো ব্যবসা করে। বাংলাদেশে কি করে, মুকেশ আম্বানি ইলেকট্রিক সাপ্লাই দেয়, ঠিক আছে। এবার ধরো এই ব্যবসা করতে 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 বাংলাদেশে মুকেশ আম্বানি এমন ব্যবসা করলো যে বাংলাদেশের অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। বাংলাদেশে মানে হাহাকার চলছে, দুর্ভিক্ষ চলে এলো। তখন আমাদের মোদিজি কি চুপ করে বসে থাকবে? বলবে না না না, তুমি এতটাও করতে পারো না, তোমাকে একটু টাইট দেওয়ার প্রয়োজন আছে। তখন মুকেশ আম্বানিকে একটু টাইট দেবে। ওই টাইট দেওয়াটাকে ইংরাজিতে বলে রেগুলেট করা, ঠিক আছে। রেগুলেটর কোথায় থাকে দেখবে, আমাদের যখন এই পাখা চলছে উপরে, আমার এই সামনে রেগুলেটর আছে, আমি যখনই এটা ঘুরাবো তখন কি হবে, পাখাটা ওই অনুযায়ী বাড়বে কি কমবে, মানে এইটাকে আমি কন্ট্রোল করতে পারছি, ওটাকেই রেগুলেটর বলে। আর রেগুলেটিং অ্যাক্ট তার মানে কি, ব্রিটিশ সরকার যারা ইংল্যান্ডে বসে আছে তারা দেখছে এদের কোম্পানি যা ইচ্ছা তাই করতে শুরু করেছে, তাই জন্য কোম্পানিকে কি করলো, কোম্পানিকে একটু রেগুলেট করলো বা একটু টাইট দিল, ঠিক আছে। এবার কেন টাইট দিয়েছিল, তোমরা সবাই মানে জানো যে পলাশির যুদ্ধ টুদ্ধ এইসব, আমি আর ডিটেলে যাচ্ছি না, সংবিধান পড়াচ্ছি সুতরাং আমি একটুখানি বলে বেরিয়ে যাচ্ছি। পলাশির যুদ্ধ টুদ্ধ হচ্ছে, ক্লাইভ ক্লাইভ আমাদের এখানে সব বসে আছে। ওরা কি করছে, ওরা এমন ভাবে লোটা শুরু করেছে এই কোম্পানি, ঠিক আছে, এমন ভাবে লোটা শুরু করেছে, ঠিক আছে। সেখানে কি হচ্ছে, সেখানে ক্লাইভের দ্বৈত শাসন ব্যবস্থা আসছে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে দুর্ভিক্ষ শুরু হচ্ছে। এই করতে করতে 1770 সাল নাগাদ আমাদের এখানে কি হয়েছিল, 76-এ মন্বন্তর হয়ে গেছিল, তাই না। 76-এ মন্বন্তর কত সালে, 1770 সাল নাগাদ। মানে কোম্পানি এমন লোটা লুটেছে, আর তার সাথে আমাদের হয়ে গেছে দুর্ভিক্ষ, যার জেরে বাংলায় পুরো হাজার হাজার লাখ লাখ মানুষ মৃত। তো এইবার ওটা কোথা থেকে দেখছি, ইংল্যান্ডের সরকার দেখছে যে কোম্পানি একটা গেল ওখানে গিয়ে ব্যবসা করলো, এমন ব্যবসা করছে যে মানুষই মরে যাচ্ছে। তখন কি করলো, তখন কোম্পানিকে একটু টাইট দিয়ে দিল। তাই জন্যই এলো রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট 1773 সাল, ঠিক আছে। এইবার তোমরা সবাই জানো কোম্পানি একজনকে রাখতো, তার নাম গভর্নর,
ঠিক আছে, গভর্নর অফ বেঙ্গল। কোম্পানি সবসময় কোম্পানির হেড একজনকে রাখতো, তার নাম হচ্ছে গভর্নর অফ বেঙ্গল। ঠিক আছে, ভারতবর্ষের মানে কোম্পানিতে প্রথম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষের প্রথম গভর্নর অফ বেঙ্গল কে ছিল? ক্লাইভ। এটা পরীক্ষায় আসে, প্রথম গভর্নর ছিল কে? ক্লাইভ, ফার্স্ট গভর্নর। এইবারে এই ঠিক রেগুলেটিং একটা হলো, হওয়ার পরে বলছে না শুধু গভর্নর অফ বেঙ্গল করলে হবে না, গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পোস্টটাকেই বাড়িয়ে দিল, বাড়িয়ে কি করলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, এটা ইংরাজিতেই মনে রাখবে, বাংলায় মনে রাখবে না, ওই বাংলার গভর্নর জেনারেলকে গুলিয়ে যায়, ইংরাজিতেই মনে রাখবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হচ্ছে? ওয়ারেন হেস্টিং। তাহলে তোমাকে যদি বলে প্রথমে কি ছিল? প্রথমে গভর্নর ছিল, সবাই তখন গভর্নর হতো। ঠিক আছে, ক্লাইভ গভর্নর থেকে শুরু করে আস্তে আস্তে সবাই গভর্নর হচ্ছে। ঠিক আছে, ক্লাইভ, তারপর ভ্যানসিস্টার, হ্যান ত্যান সবাই গভর্নর হচ্ছে। হতে হতে ওয়ারেন হেস্টিং কিন্তু গভর্নরই ছিল। ঠিক আছে, ওয়ারেন হেস্টিং ইনি কিন্তু গভর্নরই ছিল। ওনার টাইম থেকেই কি করলো? এই পোস্টটাকে চেঞ্জ করে দিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে যদি তোমার প্রশ্ন আসে শেষ গভর্নরকে, শেষ গভর্নর, বাংলার শেষ গভর্নর বা শেষ গভর্নর অফ বেঙ্গল, শেষ গভর্নর অফ বেঙ্গলকে, তাহলে হবে ওয়ারেন হেস্টিং। আর প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, সেটাও হবে ওয়ারেন হেস্টিং, কেননা এখান থেকেই নামটা চেঞ্জ হয়ে গেছিল জেনারেল অফ বেঙ্গল। এইবার বলে দিই, যেখানে যেখানে এই জেনারেল কথাটা চলে আসে ভাববে সেই পোস্টটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখো, আমাদের পুলিশের হেডকে কি বলা হয়? ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। দেখো একদম পুলিশের হেড। ভালো করে খেয়াল করে দেখো, অ্যাটর্নি জেনারেল আমাদের সব থেকে বড় আইনের অফিসার। ক্যাগ তোমরা পড়বে, সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সব থেকে বড় অডিট অফিসার ভারতবর্ষের। আর্মির সব থেকে হেডকে কি বলা হয়? জেনারেল। এই জেনারেল নামটা যেখানেই চলে আসবে মনে করবে অনেক বড় পোস্ট হয়ে গেছে। তাহলে সোজা কথা কি হলো? গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। তার মানে কি? পোস্টটা অনেক বড় করে দিল। কিসের দ্বারা করলো? রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। এবং এর সাথে 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে, যেটাকে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের থেকেও ভালো ইম্পিরিয়াল কোর্ট বললে বেটার হয়। যাই হোক, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে, যেখানে 4টে জাজ ছিল, একজন চিফ জাস্টিস আর 3জন আদার্স জাজ। ঠিক আছে, এই প্রসঙ্গে বলে দিই, এখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কোথায় আছে? দিল্লিতে আছে। একজন চিফ জাস্টিস আছে এবং 33 জন আদার্স জাজ আছে, তাই না? টোটাল 34টা জাজ এই মুহূর্তে আছে। আমি একটা এক্সট্রা ইনফরমেশন বলে দিলাম। এছাড়াও আর কি বলবো, এই যে সুপ্রিম কোর্টের প্রথম মামলা কি ছিল? প্রথম মামলা ছিল নন্দকুমার হত্যা মামলা। এটা একটা পরীক্ষা এসেছিল, তাই জন্য আমি লিখে দিলাম নন্দকুমার হত্যা মামলা। ঠিক আছে, নন্দকুমার হত্যা মামলা। আর এই সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিল? এলিজা ইম্পে। এগুলো পরীক্ষা আসে, হ্যাঁ, এলিজা ইম্পে। ঠিক আছে, এলিজা ইম্পে হচ্ছে প্রথম জাস্টিস। বোঝা গেল? এরপরে কি হচ্ছে? এরপরে আছে পিটস অ্যাক্ট। ঠিক আছে, পিটস অ্যাক্ট 1784 সালে। একটা জিনিস খেয়াল করে রাখবে, এই যে 1773 সাল, 1773 সালের পরে আমাদের ব্রিটিশ যে সরকার ছিল, আমাদের নয়, ব্রিটিশ যে সরকার ছিল, সেই ব্রিটিশ সরকার মানে ইংল্যান্ড থেকে ওরা ঠিক করেছে প্রত্যেক 20 বছর অন্তর অন্তর আমরা কিন্তু আইন বানাবো, প্রত্যেক 20 বছর। তাহলে 1773 এর 20 বছর অন্তর কি হচ্ছে? 1793 সালে তাহলে ওরা আইন বানানোর কথা ছিল, কিন্তু তার আগেই ওরা 1774 সালে চলে এসছে আর এক, সরি 1784 সালে চলে এসছে আর একটা আইন বানানোর জন্য। ঠিক আছে, ওদের সবসময় মাথায় রাখবে, যখনই দেখবে আমি ট্রিক বলে দেবো, তোমাদের একটু ওয়েট করে দেখবে সব মুখস্থ হয়ে যাবে। 1773 সালে প্রথম রেগুলেটিং আইন বানিয়েছে। ওদের বলাই ছিল যে আমরা প্রত্যেক 20 বছর বাদে আবাদে আসবো, কোম্পানি কি করছে দেখবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কত সালে আসা উচিত ছিল? 1793 সালে আসা উচিত ছিল, কিন্তু তার আগে চলে আসছে 1784 সালে। ঠিক আছে, কেন আসছে? ওরা পিটস ইন্ডিয়া অ্যাক্ট আনছে বা পিটের ভারত শাসন আইন আনছে। তার কারণ কি? তার কারণ তখন দেখো, ভালো করে খেয়াল করো, তখন তো ব্রিটিশ তো আমাদের এখানে আসেইনি, শুধু একটা কোম্পানি এসছে, মানে মুকেশ আম্বানির কোম্পানি যেমন বাংলাদেশে গেছে, ওদের একটা কোম্পানি এসছে যার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, ওই কোম্পানি এখানে কি করছে? ওই কোম্পানি এখানে ব্যবসা তো করছে, কোম্পানি ব্যবসা তো ওরা করছে, তার সাথে ওরা পলিটিক্যালও মানে পলিটিক্যালি ভারতের সাথে জড়িয়ে যাচ্ছে, ভারতে তারা রাজনীতিও করছে, মানে পলিটিক্যাল জিনিসপত্রও এ করছে আর কি। ঠিক আছে, ব্যবসা তো ওদের কাজই ছিল। তখন পিটস
অ্যাক্ট কি করলো, পিটস অ্যাক্ট বললো যে এই যে কোম্পানি যারা ব্যবসা করবে আর যারা রাজনীতি করবে তাদের দুজনকে আলাদা করতে হবে। দেখো এখনো ভারতবর্ষে তাই আছে, মোদিজি রাজনীতি করে, আম্বানি ব্যবসা করে। কিন্তু ইংল্যান্ডে খেয়াল করো, ডোনাল্ড ট্রাম্প ব্যবসা করে, ও নিজেই হচ্ছে তোমার আবার মানে রাজনীতিও করে। তাই ইন্ডিয়াতে এখনো এই জিনিসটা আলাদা আছে। তো যাই হোক, কোম্পানি কি করছে, কোম্পানি ব্যবসা করছে, বলছে একদল তোমরা ব্যবসা করো, একদল রাজনীতি করো, একসাথে করা যাবে না। এটা কে বলছে, পিটস অ্যাক্ট এসে বলছে। আমার সাথে ভালো করে চলো, দেখবে সব বুঝতে পারবে, ঠিক আছে? একদম আমি বেসিক থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, বুঝে গেল? এইবার দেখো, বলছে তাহলে যারা ব্যবসা করবে আর যারা রাজনীতি করবে এদের দুটো দল হবে, ঠিক আছে? তাহলে যারা রাজনীতি করবে তারা অ্যাকচুয়ালি কি করে, যারা রাজনীতি করে তারাই ব্যবসায়ীদের কন্ট্রোল করে। তোমরা নিজেরাও জানো, যারা দেখো পাড়ার সব দাদারা যারা রাজনীতি করে ওরা এখনো পর্যন্ত ব্যবসায়ীদের কন্ট্রোল করে, তাই না? যারা রাজনীতি করবে তাহলে তাদের যে দলটা হবে তাদের নাম কি হবে, তাদের নাম হবে বোর্ড অফ কন্ট্রোল, কেননা তারা কন্ট্রোল করবে, ঠিক আছে? আর যারা ব্যবসা করবে তাদের যে দলটা তাদের নাম কি হবে, কোর্ট অফ ডিরেক্টর, ঠিক আছে? এখনো দেখবে ডিরেক্টর কথাটা ইউজ হয় যারা ব্যবসা করে। দেখবে কোনো কোম্পানির কি হয়, এমডি হয় না? কোনো কোম্পানির কি হয়, কোম্পানির এমডি হয় না? এমডি মানে কি, ম্যানেজিং ডিরেক্টর। এখনো দেখবে যারা ব্যবসা করে তাদের সঙ্গে এই ডিরেক্টর কথাটা আছে। কোম্পানি দেখবে আমাদের এই বড় কোম্পানি, কোম্পানির ডিরেক্টর এইভাবে কথা বলে না। তাহলে কি হলো, তাহলে পিটস অ্যাক্ট এলো, সোজা কথা এসে কি করলো, এসে প্রথম কথা বললো যে যারা ব্যবসা করবে তারা আলাদা হও ভাই, যারা রাজনীতি করবে তারা আলাদা হও। যারা ব্যবসা করবে তারা কি হবে, তারা কোর্ট অফ ডিরেক্টর এই গ্রুপে চলে যাও, আর যারা রাজনীতি করবে তারা বোর্ড অফ কন্ট্রোলে চলে যাও। ব্যাস, কত সাল মনে রাখবে আর এইটুকু মনে রাখবে, হয়ে যাবে। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে তাহলে এর 20 বছর পরে, আমি আগেই বলেছি 1773, তার 20 বছর পরে আসবে 1793 সালে আসছে। এর নাম কি হচ্ছে, এর নাম হচ্ছে চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট, চার্টার অ্যাক্ট কত, 1793, ঠিক 20 বছর। 1773 পরে 20 বছর পরে আসার কথা ছিল, এসছিল। কিন্তু এখানে এমন কোনো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেনি, তাই জন্য এটা পড়ানো হয় না, বোঝা গেল? মোটামুটি একটা সব মানে কিছু আইন করে দিয়ে চলে গেছিল, অতটা ইম্পর্টেন্ট নেই বলে পড়ানো হয় না। তাহলে তার 20 বছর পরে তাহলে দেখো আর একটা চার্টার অ্যাক্ট আসছে। এবার সব নামগুলো হচ্ছে চার্টার অ্যাক্ট। প্রথমটা রেগুলেটিং অ্যাক্ট, তারপরে একটা মানে মাঝখানে একটা চলে এসছে তাই পিটস অ্যাক্ট, ঠিক আছে? আর তারপরে দেখবে সব চার্টার অ্যাক্ট নাম। প্রথম চার্টার অ্যাক্টে কি হয়েছিল, তেমন কিছুই মনে রাখার মতো তেমন কিছু হয়নি। দ্বিতীয় চার্টার অ্যাক্ট কত হচ্ছে, 1813, এটাই সব থেকে ইম্পর্টেন্ট চার্টার অ্যাক্ট, পরীক্ষায় খুব আসে, ঠিক আছে? তাহলে 1813 সালের চার্টার অ্যাক্ট কি হচ্ছে, দেখো আগে যে কোম্পানি ছিল, এখানে কোম্পানি মানে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে পুরো ভারতবর্ষ। ভারতবর্ষে শুধু তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসেনি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো শুধু ট্রাই মারছে না ভারতবর্ষ, ওরা তো এসে ব্যবসা শুরুই করে দিয়েছে। কিন্তু বাকি যারা, এরা তো না হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাদের, ইংল্যান্ডের, এরা ইংল্যান্ডের লোক, এরা ইংল্যান্ডের লোক, ঠিক আছে? কিন্তু বাকি যারা আছে, ধরো ফ্রান্স, ঠিক আছে, ফ্রান্স আছে, ডেনমার্ক আছে, পর্তুগাল আছে, এরাও তো চাইছে এখানে এসে ব্যবসা করতে। কিন্তু তখন কি হচ্ছে, তখন কোম্পানি আটকে দিত, না না না, কেন, পলিটিক্স ওরা করছে, ওরা কাউকে এখানে ব্যবসা করতে দেবে না। ব্যবসা তো ওরা নিজেরা করছেই, আমি আগেরটাই কি বললাম, ওরা নিজেরা তো ব্যবসা করছেই, বোর্ড অফ ডিরেক্টর, ঠিক আছে? আর বোর্ড অফ কন্ট্রোল পলিটিক্সও করছে, অন্যদেরকে অ্যালাউই করবে না যে আমরা এখানে কাউকে ব্যবসা করতে দেবো না, সোজা কথা। তাহলে এই যে কাউকে ব্যবসা করতে না দেওয়াটাকে কি বলে, না দেওয়াটাকে বলে একচিটিয়া কারবার, যে একাই ব্যবসা করছে, ঠিক আছে? একচিটিয়া বাণিজ্য বলে, ইংরেজিতে বলে মোনোপলি, তাই না? মোনো মানে এক, ঠিক আছে? মোনোপলি মানে একাই ব্যবসা করবে, ঠিক আছে? ওরা একাই ব্যবসা করতো। কিন্তু এই সময় বাকি যারা যে সমস্ত ইউরোপের দেশ আছে, ফ্রান্স বলো, পর্তুগিজ বলো, ডেনমার্ক বলো, ওরা ইংল্যান্ডের উপরে চাপ সৃষ্টি করতে শুরু করেছে, ইংল্যান্ড সরকারের উপরে, মানে ইংল্যান্ডে আর কি, বুঝতে পারলে? ওরা বললো যে না, আমরাও ব্যবসা করবো, আমরাও ব্যবসা করবো, তোমরা একা কেন ব্যবসা করবে? তখন কি ঠিক হয়, তখন ঠিক হয় যে কোম্পানি আর একা ব্যবসা করবে না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচিটিয়া ব্যবসার অবসান ঘটে, বাকিরাও এসে ব্যবসা করতে পারে, তারপরেই বাকিরা ব্যবসা করতে শুরু করে। এবং এর সাথে আর কি করা হয়, খ্রিস্টান মিশনারি যারা ছিল তাদের ভারতে ধর্ম প্রচারের অনুমতিটা দেওয়া হয়, ঠিক আছে? এই প্রথম ওরা ধর্ম প্রচারের অনুমতি পেল। এর সঙ্গে কি বললো যে এডুকেশন বা শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। খুব গুরুত্বপূর্ণ 3টে পয়েন্টই, বোঝা গেল? এইবারে বলি একটা পয়েন্ট, যেটা এক্সট্রা পয়েন্ট, এই যে মোনোপলিটা না ভারতের সাথেই শুধু বন্ধ হয়েছিল, ঠিক আছে? চায়না,
চায়নাতে কিন্তু তখনও পর্যন্ত ওরা নিজেরা মনোপলি চালিয়ে যাচ্ছিল। যাই হোক, সেটা পরের কথা, অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট কি, নেক্সট দেখো নেক্সট চার্টার অ্যাক্ট কবে আসবে, আরো 20 বছর পিছিয়ে যাও, মানে এগিয়ে এসো। ঠিক আছে, 20 বছর হলে কত হচ্ছে, 1833 সাল। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এইবার হচ্ছে চার্টার অ্যাক্ট 33। দেখো পুরো 20 বছর পর পর, বোঝা গেল। এবার চার্টার অ্যাক্ট 33-তে কি বলছে ভালো করে খেয়াল করো। আমাদের প্রথম গভর্নর কে ছিল, প্রথমে ভারতবর্ষের কি ছিল, গভর্নর অফ বেঙ্গল, তাই না? গভর্নর অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গল প্রথম গভর্নর কে ছিল, এতবার বলবো যে মুখস্থ হয়ে যাবে, ক্লাইভ। শেষ গভর্নর অফ বেঙ্গল কে ছিল, ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, তারপরে এই পোস্টটাকে কি করা হলো, এই পোস্টটাকে একটু আপডেট করে দেওয়া হলো, তার নাম কি দেওয়া হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, এইবার গভর্নর জেনারেল অফ বেঙ্গল প্রথম কে, ওয়ারেন হেস্টিংই ছিল, তার কারণ ওই তো এই মাঝখানের পিরিয়ডটাই ছিল। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে ওয়ারেন হেস্টিং। আবার শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, শেষ গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, কেন শেষ বললাম, তার কারণ এই 1833 সালে কি করা হচ্ছে, চার্টার অ্যাক্টে আবার যেটা করা হচ্ছে, আবার এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল যেটা হয়েছে এটাকে আবার আপডেট করা হচ্ছে। আপডেট করে কি হচ্ছে, আপডেট করে করা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বেঙ্গলটাকে ওয়ান স্টেপ বাড়িয়ে এবার ইন্ডিয়া করে দেওয়া হলো। গভর্নর জেনারেল তো হয়েইছে, বড় পোস্ট তো হয়েইছে, এবার তার সাথে কি করে দেওয়া হলো, তার সাথে ইন্ডিয়া জুড়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এই পিরিয়ডটায় কে ছিল, উইলিয়াম বেন্টিং ছিল। তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে উইলিয়াম বেন্টিং, মনে থাকবে। তাহলে দেখো গভর্নর জেনারেল অফ পদটির বদলে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি হচ্ছে, লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, আর এখানে কি হলো, একটা পয়েন্ট মনে রাখবে যে কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ। ঠিক আছে, সেন্ট্রালাইজেশনের চূড়ান্ত ধাপ, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক বড় ব্যাখ্যা, কিন্তু তোমরা জাস্ট মনে রাখবে যে এই চার্টার অ্যাক্ট 33-তে, ঠিক আছে, মানে কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ বা সেন্ট্রালাইজেশনের চূড়ান্ত ধাপ, পরীক্ষা ডিরেক্ট কোশ্চেন দিবে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। তাহলে এরও 20 বছর পরে আবার চার্টার অ্যাক্ট আসবে। তাহলে দেখো 1853 সালে, সব একই এতে বাঁধা, একই চেনে বাঁধা। এখানে প্রথম হচ্ছে কম্পিটিটিভ এক্সাম শুরু হচ্ছে সিভিল সার্ভিসের জন্য, মানে এখন যেটা ইউপিএসসি, তখন সেটা তখন সেটা হচ্ছে সিভিল সার্ভিস এক্সাম। ঠিক আছে, সিভিল আইসিএস হতো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ঠিক আছে, আইসিএস, এই প্রথম কম্পিটিটিভ এক্সাম শুরু হচ্ছে। ঠিক আছে, এবার কি, এখানে আইন বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা হচ্ছে। এখনো এই জিনিসটা আমাদের ভারতে আছে, আইন বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা। যারা আইন বানায় তাদেরকে কি বলা হয়, তাদেরকে লেজিসলেটিভ বলা হয়। ঠিক আছে, আর যারা শাসন করে তাদেরকে কি বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ বলা হয়। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বলা হয়। তাহলে লেজিসলেটিভ আর অ্যাডমিনিস্ট্রেটিভ এখনো ভারতবর্ষে আলাদা আছে। সে যাই হোক, তাহলে মোট কথা কি দাঁড়ালো, মোট কথা এইটা দাঁড়ালো, আমরা কি কি পড়লাম দেখো। আমরা প্রথমে যেটা পড়লাম, একবার কি পড়েছি সেটা একবার মাথায় রেখে নেবে। আমরা প্রথমে যেটা পড়লাম সেটা কি, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট কত সালে পড়লাম আমরা, রেগুলেটিং অ্যাক্ট পড়লাম 1773 সালে। ঠিক আছে, তারপরে ওখানে আমরা যা যা বলার তো বলেছি, আমরা বলেছি 20 বছর বাদে সরকার বললো, ইংল্যান্ড সরকার, যে আবার আসবো, কিন্তু আবার এসে আবার তোদের কোম্পানিকে বলছে আবার এসে আবার কিন্তু 20 বছর পরে আমরা দেখবো তোরা কি করছিস, কারণ এমনি ঝামেলা পাকিয়ে রেখেছে। এবার মাঝখানে দেখছি একটু কিছু করার ছিল, করা হয়নি, তার জন্য কি হচ্ছে, তার জন্য পিটস অ্যাক্ট নিয়ে চলে এসেছে 1784 সালে। দু একটা জিনিস একটু মানে পাল্টানোর ছিল, তার জন্য ওটা মাঝখানে একবার ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে 20 বছর পরে আসছে, 20 বছর পরে কি আসছে, চার্টার অ্যাক্ট আনছে। ঠিক আছে, প্রথম চার্টার অ্যাক্ট কত, 1793 সালে, অতটা ইম্পর্টেন্ট কিছু হয়নি। দ্বিতীয় চার্টার অ্যাক্ট আনছে কত সালে, ফের 20 বছর পরে, কত হচ্ছে, 1813 সালে। ঠিক আছে, 20 বছর পরে এলো। তৃতীয় চার্টার অ্যাক্ট কত সালে আসছে, তৃতীয় চার্টার অ্যাক্ট আসছে তোমার 1833 সালে। আর ফোর্থ চার্টার অ্যাক্ট কত সালে এসছে, ফোর্থ চার্টার অ্যাক্ট আসছে 1853 সালে। ঠিক আছে, তাহলে পরপর আইনগুলো সব মনে থাকবে, তোমার ভুলতেই পারবে না তুমি। ঠিক আছে, এইবার দেখো, এই যে করা হলো, এরপরে কোম্পানি তো কোম্পানির জুলুম আস্তে আস্তে বাড়াচ্ছে, ওরা নিজেদের মতো যা ইচ্ছা তাই করছে, আর্মি টার্মি গঠন করে নিয়েছে, সবাই লাল পোশাকের আর্মি, হ্যান ত্যান এদিক ওদিক করছে। এবার দেখো, কোম্পানি প্রথম একটা ভুল করেছিল। কোম্পানি প্রথমে লুটতে 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 মানুষকে 76 মন্বন্তরে ফেলে দিয়েছিল। তারপর ইংল্যান্ড কি করেছিল, ইংল্যান্ড প্রথম, মানে সরকার প্রথম ওদের উপরে আইন বানিয়েছিল, যেটাকে তুমি রেগুলেটিং অ্যাক্ট বলছো। এখানেও কোম্পানি আর একটা বড় ভুল করে ফেলেছে। কোম্পানি এমন ভাবে শাসন করেছে যে আমাদের দেশে ঠিক এই চার্টার অ্যাক্টের, লাস্ট চার্টার অ্যাক্ট মানে ফোর্থ চার্টার অ্যাক্টের পরে আমাদের দেশে মহাবিদ্রোহ শুরু হয়ে গেছে 1857 সালে। মানে সমস্ত কোম্পানির সিপাহীরা বিদ্রোহই শুরু করে দিয়েছে। ঠিক আছে,
এমন বিদ্রোহ শুরু করেছে যে পুরো মানে ভারতবর্ষ নাড়িয়ে দেওয়ার তাল আর কি, ইংল্যান্ড অব্দি আওয়াজ যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে এরা কোম্পানি ফের আর একটা বড় ব্লান্ডার করে ফেললো। ভুল তো সারা জীবন করেই এসছে, কিন্তু এগুলো হচ্ছে বড় বড় ব্লান্ডার। আর এমন হয়েছে যে পুরো একদম মানে সব মানে যে কোনো মুহূর্তে যা ইচ্ছা তাই হতে পারতো, ব্রিটিশদের নজর থেকে দেখো। তাই জন্য তখন কি হলো, তখন ইংল্যান্ডের যে সরকার আছে, মানে ইংল্যান্ডে যারা বসে আছে তারা এলো, এসে কোম্পানিকে একদম ধরে পাতি বাংলা কথায় বললে মেরে তাড়িয়েছে, যা এখান থেকে ভাগ, অনেক হয়েছে তোদের, আর তোদেরকে শাসন করতে হবে না এখানে, ঠিক আছে? তারপর ব্রিটিশ সরকার কি বললো, এবার আমরা শাসন করব। কি বদমাইশ দেখতে পাচ্ছ, নিজের কোম্পানিটাকে সরিয়ে দিল। মানে ধরে নাও মানে মানে মুকেশ আম্বানি বাংলাদেশে ব্যবসা করে, ভালো কথা। এবার মুকেশ আম্বানি, আমি প্রথমেই বললাম, এমন ব্যবসা করেছে যে বাংলাদেশের মানুষের ক্ষতি হচ্ছে, মোদিজি আইন বানাবে, এই তুমি এরকম করবে না, ঠিক আছে? এই করতে করতে প্রথমে আইন বানাবে, তারপরে দেখো আরো 20 বছর পরে আইন বানাচ্ছে, আরো কিছুদিন বাদে আইন বানাচ্ছে, আরো কিছুদিন বাদে আইন বানাচ্ছে। এই করতে করতে দেখছে কোম্পানি এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, বাংলাদেশের মানুষদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওরা আন্দোলন করতে শুরু করলো। মোদিজি এলো, বলছে হ্যাঁ আম্বানিজি তুমি ভারতে চলে এসো, তোমার কোনো কাজ নেই এখানে। আম্বানি ভারতে চলে এলো। যেই আম্বানি ভারতে চলে এলো, মোদি যখন কি বলছে, না এবার থেকে ওই যে আইনগুলো করে রেখেছে নিয়মটি, ওগুলো এবার আমি শাসন করব। এই প্রথম শুরু হলো ব্রিটিশ রাজের শাসন, যেটাকে ক্রাউন রুল বলে। তাহলে এই ঠিক এর পর থেকে, মহাবিদ্রোহের পর থেকে হলো যেই ঝামেলা শুরু হলো, ওদেরকে দেশে পাঠিয়ে দিল। দেশে পাঠিয়ে দিয়ে কি হচ্ছে, কোম্পানি দেশে চলে গেল নৌকা নিয়ে। তখন এরা কি করছে, এরা এসে বলছে আচ্ছা ঠিক আছে, এরপরে তাহলে হোক ব্রিটিশ ক্রাউন রুল, ঠিক আছে? ঠিক ওই মহাবিদ্রোহের পর থেকে এবার ব্রিটিশরা আমাদের আবার 100 বছর ধরে, কোম্পানি 100 বছর শাসন করলো, এবার ব্রিটিশরা দেখো স্বাধীনতার আগে পর্যন্ত এবার ব্রিটিশরা আমাদের শাসন করলো। মানে সে বলে না, সেই হিন্দিতে একটা কথা আছে, সেই আসমান সে গিরা খাজুর মে আটকে, ঠিক আছে? একজনের হাত থেকে রেহাই পেয়েছি তো, মানে সেই কি বলবো, একটা পাগলা কুকুরের হাত থেকে রেহাই পেয়েছি তো, এবার পাগলা বাঘের হাতে পড়েছি। আমাদের অবস্থা ঠিক তাই হলো। তাহলে কি হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে, এবার কোম্পানির অনেক আইন ওরা বদলে দেবে স্বাভাবিকভাবেই। এবার ওই আইনে ওরা কি বলছে, বলছে কোম্পানির শাসন শেষ হয়। তাহলে তোমাদের প্রশ্ন আসবে, কোম্পানির শাসন শেষ হয় কোন অ্যাক্টে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। কিভাবে মনে রাখবে, মহাবিদ্রোহের পরের বছরই এসেছিল। এবং কি বলছে, ক্ষমতা সরাসরি ব্রিটিশ রাজের কাছে। ব্রিটিশ রাজ মানে ক্রাউন, ক্রাউন মানে ওই মেয়েরা মাথার উপরে যেটা পরে, বিশ্ব সুন্দরী হলে দেখো না মাথায় পরে, ওটা অ্যাকচুয়ালি রানী পরতো আগে, বুঝতে পারলে? ক্রাউন রুল মানে হচ্ছে ওই রানীর ওখান থেকেই শাসন হচ্ছে, এরকম ধরা হতো, বোঝা গেল? এইবার কি হচ্ছে, এইবার দেখো, আমি দেখো এখানে প্রথমে কি বলেছিলাম, গভর্নর অফ বেঙ্গল প্রথম কে, ক্লাইভ। শেষ গভর্নর অফ বেঙ্গলকে ওয়ারেন হেস্টি, ভালো কথা। তারপর কি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে ওয়ারেন হেস্টিং। শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে উইলিয়াম বেন্টিং। এবার এসে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে উইলিয়াম বেন্টিং। এইবার এখানে কি, এখানে ক্যানিং হচ্ছে শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তার কারণ কি, যেই ক্রাউন রুল শুরু হলো তখন এই গভর্নর টগর্নর পদটাই পুরো সরিয়ে দিল, ঠিক আছে? পদটা সরিয়ে দিয়ে কি এলো, এলো ভাইস রয়। সেই প্রথম ভাইস রয় কে হলো, প্রথম ভাইস রয় হলো ক্যানিং, বোঝা গেল? প্রথম ভাইস রয় কে হলো, ক্যানিং। তাহলে মনে থাকবে এখান থেকে পুরো এই ছকটা মনে রাখবে, প্রথম শেষ প্রথম শেষ প্রথম শেষ, এইভাবে মনে রাখবে। এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। হলো, তাহলে বলছে গভর্নর জেনারেলের নাম বদলে ভাইস রয় করা হলো। প্রথম ভাইস রয় হলো লর্ড ক্যানিং, ঠিক আছে? লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইস রয়, যার নামেতেই হচ্ছে আমাদের এই সাউথ 24 পরগনা এই ক্যানিং যে স্টেশনটা আছে, তোমরা ওখানে ঘুরতে গেলে লর্ড ক্যানিং এর বাড়িও এখনো দেখতে পাবে, ওখানে আছে। এরপর কি হচ্ছে, ব্রিটিশরা ফের আইন আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আনছে। ওরা কি বলছে, এবার কয়েকটা মানে একদম উপরে উপরে জিনিস, তার মধ্যে একটা হচ্ছে বিকেন্দ্রীকরণ করা হয়, ডিসেন্ট্রালাইজেশন, ঠিক আছে? সেন্ট্রাল মানে কি, সেন্ট্রাল মানে কেন্দ্রে, ধরো এইটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তর এইটা হচ্ছে সেন্টার, সেন্ট্রালাইজেশন। তাহলে কেন্দ্র থেকে ক্ষমতা যখন বাইরের দিকে শিফট হয়ে যায় তখন কি বলে, ডিসেন্ট্রালাইজেশন করা হয়, ঠিক আছে? আর কি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, 1862 সালে কলকাতা, বম্বে ও মাদ্রাস, ঠিক আছে, এখানে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। এটা স্টার মারবে, পরীক্ষায় বারবার আসে। আর কি, আর এই যে ভাইস রয়, সেই ভাইস রয়কে একটা এক্সট্রা ক্ষমতা দেওয়া হয়, সেটা অর্ডিনেন্স। অর্ডিনেন্স যখন আমি সংবিধানের আর কিছু চ্যাপ্টার পড়াবো তোমরা তখন এমনি বুঝতে পেরে যাবে, ঠিক আছে? অর্ডিনেন্স নিয়ে আমি এখন আর বলছি না, এখন একটু মুখস্থ করে নাও। সংবিধান যখন আগে আগে এগোবে তোমাদের আমি পড়াবো 213 নম্বর আর্টিকেল, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার মানে ওই হাইকোর্ট যখন অর্ডিনেন্স দেয়, 123 নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্ট দেয়, এগুলো আমি তখন পড়াবো, তখন তোমরা এমনি বুঝে যাবে, ঠিক আছে? যাই হোক, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবার সব আসছে দেখো, এবার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আসছে, ঠিক আছে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মধ্যে ইম্পর্টেন্ট গুলি আমরা পড়বো। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটাকে বলা হয় মরলে মিন্টো সংস্কার।
ঠিক আছে, মরলে মিন্টো সংস্কার, একজন ছিল ভাইসরয় আর একজন ছিল তখন কর্মী আর কি, অফিসার। ঠিক আছে, মরলে মিন্টো সংস্কার, এরা কি করেছিল? ঠিক আছে, এরা একটা ভয়ঙ্কর জিনিস, এবার আগুন নিয়ে খেলা শুরু হলো, যে আগুনটা আমাদের দেশে বলতে গেলে সত্যি কথা বলতে এখনো লেগে আছে। সেটা কি? সেটা হচ্ছে সাম্প্রদায়িক নির্বাচন মন্ডলী তৈরি করে। ভালো করে খেয়াল করে, এটা কত টাইম, 1909 সাল। ডিরেক্ট পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় মরলে মিন্টো সংস্কার কত সালে, ডিরেক্ট কোশ্চেন 1909 সাল। ঠিক আছে, এবার তুমি একটু যদি খেয়াল করো, ইতিহাসের দিক থেকে দেখো, শুধু পলিটি পড়লে হবে না, ওই টাইমের ইতিহাসটাও খেয়াল রাখতে হবে। 1906 সালে কি হয়েছিল? 1906 সালে মনে পড়ছে মুসলিম লীগ তৈরি হয়েছিল, নবাব সালিমুল্লাহ আগা খাঁ ঢাকাতে মুসলিম লীগ তৈরি করেছিল, মনে পড়ছে? এইবারে ইংরেজরা এসে দেখছে, ইংরেজরা তো নয় নয় করে অনেকদিনই হয়ে গেল, তাই না? এই 1858 সাল, আর এদিকে দেখো মোটামুটি 50 বছর তো হয়ে গেল। এবার এর মাঝখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের দেশে অলরেডি কিন্তু বিদ্রোহ শুরু হয়ে গেছে। 1897 সালে কি হয়েছিল? চাপেকর ব্রাদার্স প্লেগ কমিশনারকে খুন মানে হত্যা করে দিয়েছিল, অ্যাসাসিনেট করে দিয়েছিল, মনে পড়ছে? 1902 সাল কি হচ্ছে আমাদের এখানে? অনুশীলন সমিতি তৈরি হচ্ছে। 1904 সাল কি হচ্ছে আমাদের এখানে? অভিনব ভারত হচ্ছে। সব থেকে বড় কথা, 1905 সাল বঙ্গভঙ্গ তৈরি করা হচ্ছে। তার মানেটা কি? এরা এইবারে ব্যাপারটা এরকম হচ্ছে, বঙ্গভঙ্গ কেন করছে? তার কারণ আমাদের এখানে বিদ্রোহ আস্তে আস্তে শুরু হয়ে গেছে। প্রথম যখন কোম্পানি ছিল মানুষ অত কেউ বুঝতো না, ওই মঙ্গল পান্ডে একাই দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, অত কেউ মানুষ বুঝতো না, মধ্যবিত্ত বাঙালি টাঙালি কেউ যোগ দেয়নি। এরপর কি হচ্ছে? শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সবাই কিন্তু যোগ হচ্ছে, ব্রিটিশদের এগেনস্টে কিন্তু আগুন জ্বলতে শুরু করেছে, সরকারের এগেনস্টে। তখন তারা কি করছে? তখন তারা একটার পর একটা চালাকি আনছে। বঙ্গভঙ্গ কেন করতে চাইছিল? হিন্দু মুসলমানের মধ্যে ঝামেলা পাকানোর জন্য, সোজা কথা। ঠিক ওরা কি করলো? তখন ইলেকশন হতো, এই ইলেকশনে কি করলো বলতো? ওরা বললো যে যে এলাকায় মুসলিম বেশি সেখানে এই মুসলিম লীগকে ওরা তেল মারতে শুরু করলো, যে তোমরা ওদের দাবি করো না যে আমাদের এখানে মুসলিম বেশি, শুধু মুসলিমরাই ভোট দেবে। এ কেমন নিয়ম? ঠিক আছে, কিন্তু সেটা তারা করলো। তার কারণ কি? তারা তখন চাইতো যে মুসলিম কমিউনিটি থেকেও কিছু লোক এগিয়ে আসুক, হিন্দু কমিউনিটি থেকেও কিছু লোক তো এগিয়ে আছেই। এবার এরা নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে দূর থেকে মজা নাও, তারা নিজেদের মধ্যে ঝামেলা করবে। তাই তো হচ্ছিল। আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন আমরা ব্রিটিশদের মারবো তা নয়, আমরা পাকিস্তান আর ইন্ডিয়া ভাঙাভাঙি করছি তখন, তাই না? এরকমই হয়েছিল। এই জিনিসটা প্রথম হচ্ছে সাম্প্রদায়িক নির্বাচন মন্ডলী, যেটাকে কমিউনাল ইলেকট্রেট বলা হয়, সেটা কি প্রবর্তন করেছিল কে? মরলে মিন্টো সংস্কারে স্টার মারবে, প্রচুর বার পরীক্ষায় আসে। আর এই মিন্টোকে, যে ভাইসরয় ছিল আমাদের, তাকে কি বলা হয়? ফাদার অফ কমিউনাল ইলেকট্রেট। ঠিক আছে, এই যে সাম্প্রদায়িক নির্বাচন মন্ডলীর জনক বলা হয়। প্রথম ওই জিনিসটা শুরু করলো, এই বীজটা প্রথমও ঢুকিয়ে গেল নির্বাচনে। মানে এখনো দেখো সেই বীজ আমাদের এখানে আছে, তাই না? হিন্দু মুসলমান করে ভোটেতে, সেই ভোটের প্রথম হিন্দু মুসলমান করে গেছিল লর্ড মিন্টো, বোঝা গেল? এরপরে কি? এরপরে ঠিক তার 10 বছর পরে আসছে ঠিক একই জিনিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটাকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বলা হয়। পরীক্ষায় কি কোশ্চেন আসবে? মন্টেগু চেমসফোর্ড কত সালে? 1919 সালে। ঠিক আছে, এখানে কি হচ্ছে? প্রদেশগুলোতে দ্বৈত শাসন বা ডায়ার্কি প্রবর্তিত হয়। এইটা মনে রাখবে, এইটা খুব আছে, ডায়ার্কি। প্রদেশে ডায়ার্কি, প্রদেশ কি, ডায়ার্কি কি, এগুলো সব আমি পরে বোঝাবো। আপাতত একটু মুখস্থ করে নাও, প্রথম দিকটা একটু মুখস্থ করে নাও, বুঝতে পারলে? আর 1926 সালে কি হচ্ছে? পাবলিক সার্ভিস কমিশন গঠিত হচ্ছে, পিএসসি যেটাকে বলা হয়, বোঝা গেল? আর কি? আর 1935 সালে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এইটাকে ভারতের সংবিধানের স্কেলিটন বলা হয়, কঙ্কাল বলা হয়। আমাদের ভারতের যে সংবিধান, তার 60-70% এখান থেকেই শুধু নেওয়া হয়েছে। এখানে প্রচুর আইন বানানো হয়েছিল এবং সেই আইনগুলো থেকেই পরবর্তীকালে আমাদের সংবিধান ম্যাক্সিমামটা এখান থেকে নিয়েছে। অন্যান্য দেশ থেকে তো নিয়েইছে, কিন্তু ম্যাক্সিমামটাই এখান থেকে নিয়েছে। ঠিক আছে, এখানে কি করছে? এই যে প্রদেশের ডায়ার্কি ছিল, এই প্রদেশের ডায়ার্কি শাসন তুলে দিয়ে প্রাদেশিক স্বায়ত্ত শাসন নিয়ে চলে এসছে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি? এরপরে হচ্ছে আমাদের স্বাধীনতা। স্বাধীনতাও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ঠিক আছে, আমাদের দেখো বলছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট কত সালে এসছে? 1947 সালে। আমাদের দেশটা স্বাধীন হয়েছিল কিন্তু একটা অ্যাক্টের উপরে বেস করে। ঠিক আছে, পরীক্ষায় আসে। ঠিক আছে, কবে হচ্ছে ওই রয়্যাল অ্যাসেন্ট বা রাজকীয় সম্মতি পাস হয় ভারতের? মানে পরীক্ষায় ডিরেক্ট আসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট কত সাল ও কত তারিখে। সবাই 15ই আগস্ট মারা থাকে, অপশান দিয়ে দেয়, কিন্তু 18ই জুলাই। এইটা না মনে রাখলেও হবে, এইটা মনে রাখবে, 18ই জুলাই 1947 সাল। ঠিক আছে, মানে জুলাই মানে ঠিক দেখো, জুলাই অগাস্ট। ঠিক আছে, জুলাই অগাস্ট। ঠিক আছে, এই অগাস্টের 15 তারিখ স্বাধীনতা, ঠিক তার 1 মাস আগে 18ই জুলাই।
18 জুলাই ওই একটা পাস হয়েছিল, যে অ্যাক্টে বলা হয়েছিল আমাদের দেশ স্বাধীন হবে, মানে ইন্ডিয়াকে এবার ইন্ডিপেন্ডেন্ট করা হবে। এই একটা ব্রিটিশ ওখানে পাস করেছে। তাহলে এইটা মনে রাখবে, 18 জুলাই 1947 সালে কি হচ্ছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস হচ্ছে, হলো। আর কি হচ্ছে, 15 আগস্ট 1947 সালে কি হচ্ছে, আমাদের দেশ তৈরি হচ্ছে, মানে আমাদের ভারত তৈরি হচ্ছে, আর পাকিস্তান হচ্ছে 14 আগস্ট। 14 আগস্ট 1947 সালে তৈরি হচ্ছে পাকিস্তান। বোঝা গেল? এইবার কি হচ্ছে, ব্রিটিশ শাসনের অবসান ঘটছে। মানে প্রথমে কোম্পানি এলো, কোম্পানিকে রেগুলেট করলো, টাইট দিল, টাইট দিতে দিতে চার্টার অ্যাক্ট 4টে আনলো, এনে কোম্পানির শাসনের অবসান ঘটে ক্রাউন রুল এলো। এবার ব্রিটিশ শাসন, মানে ক্রাউন রুল মানেই ব্রিটিশ শাসন, ব্রিটিশ শাসনের অবসান ঘটলো। ঠিক আছে, সেক্রেটারি অফ স্টেট মেট সমস্ত কিছু এদের অবলুপ্তি ঘটে গেল। এইবার কি হচ্ছে, আমাদের দেশে এবার গভর্নর, ভাইস রয় পদটাও চলে যাচ্ছে। ভাইস রয় এসে আবার আসছে গভর্নর জেনারেল। ঠিক আছে, এই ভারতবর্ষের ওই লর্ড মাউন্ট ব্যাটেন এলেও, লর্ড মাউন্ট ব্যাটেনকে কেন ডাকা হয়েছিল, আমাদের দেশকে এই ইন্ডিয়া পাকিস্তানকে কাটবে, কেটে ঠিকঠাক ভাবে সাইজ করে দিয়ে যাবে আর কি, বুঝতে পারলে? তো যাই হোক, তো ভারতের প্রথম স্বাধীন ভারতের, এটা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, আর বলছে চক্রবর্তী রাজা গোপালাচারী কি স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল। ঠিক আছে, এই দুটো পরীক্ষা আছে, আমি আর একবার পুরোটা রিভাইজ দিয়ে দিই। ঠিক আছে, গভর্নরের কেসগুলো, তাহলে তোমাদের গুলাবে না। প্রথম কি হচ্ছে, প্রথম হচ্ছে গভর্নর অফ বেঙ্গল। গভর্নর অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গলকে আমাদের ক্লাইভ। ঠিক আছে, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গলকে ক্লাইভ। ঠিক আছে, লাস্ট গভর্নর অফ বেঙ্গলকে ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, তারপরে কি চলে আসে, তারপর গভর্নর, এবার পোস্টটা বড় হয়ে যাবে, জেনারেল অফ বেঙ্গল, তাই না? প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে ওয়ারেন হেস্টিং, শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে বেঙ্গলকে, সেটা হচ্ছে আমাদের লর্ড বেন্টিং, তাই না, উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তারপর গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যাচ্ছে, পোস্টটা আরো বড় হয়ে গেল। তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, এবং শেষ গভর্নর, আমি কি ভুল বললাম, গভর্নর জেনারেল অফ, প্রথমে গভর্নর অফ বেঙ্গল ক্লাইভ, শেষ গভর্নর অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, প্রথম ওয়ারেন হেস্টিং, শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, আর শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি, সেটা হচ্ছে ক্যানিং। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, এরপর ভাইস রয় চলে আসছে। এরপর কি হচ্ছে, এরপর হচ্ছে ভাইস রয় চলে আসছে। এবার কি হচ্ছে, ক্যানিং হচ্ছে প্রথম ভাইস রয়। ঠিক আছে, আর শেষে কে আসবে, শেষ ভাইস রয় কে আসবে, শেষ ভাইস রয় হচ্ছে আমাদের মাউন্ট ব্যাটেন আসবে। ঠিক আছে, এবার এই পদটাই অবলুপ্তি ঘটে যাচ্ছে। ঠিক আছে, পদটাই অবলুপ্তি ঘটে যাচ্ছে, ঘটে গিয়ে কি হচ্ছে, এই প্রথম গভর্নর জেনারেল করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষের প্রথম গভর্নর, মানে স্বাধীন ভারতের। আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আছে, কিন্তু এটা স্বাধীন ভারতের, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ঠিক আছে, স্বাধীন ভারতের, এটা কাকে করা হচ্ছে, মাউন্ট ব্যাটেনকে করা হচ্ছে। এবং মাউন্ট ব্যাটেন দেশকে স্বাধীন করে বাড়ি চলে যাচ্ছে। তাহলে এই পোস্টটা কি হচ্ছে, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবারে কি হচ্ছে, এবার হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। এবার এই চক্রবর্তী রাজা গোপালাচারী কি ভারতবর্ষের প্রথম, তাই না? মাউন্ট ব্যাটেন ছিল তো বিদেশি, তাহলে ভারতবর্ষের প্রথম কে হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটা কি চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে কি হচ্ছে, এই পোস্টটাকেই পুরো শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে শেষ পোস্ট, মানে শেষ যদি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া স্বাধীন ভারতের, সেটার নামও কি, সেটার নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। বোঝা গেল? তাহলে এইটা আমাদের একটু মনে রাখতে হবে। এটাকে, এই যে ছকটা বললাম আমি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর। বোঝা গেল? তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমি কি আনবো, নেক্সট দিন আমি গণপরিষদ বা হচ্ছে তোমাদের ক্যাবিনেট, তখনকার দিনে যেটা, সরি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারপর বিভিন্ন কমিটি। ঠিক আছে, সংবিধান যে গঠন হওয়ার যে মানে পরপর যে ধাপ, কিংবা কিংবা হচ্ছে প্রিয়াম্বেল, এগুলো আমি নেক্সট দিন নিয়ে আসবো। ঠিক আছে, এক একটা করে চ্যাপ্টার শেষ করব, আস্তে আস্তে আমরা একটা টাইমে মানে পুরো মানে পলিটিটাই একদম শেষ করে দেবো। তো চলো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।